ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটছে এবং এসব সহিংসতায় একাধিক মানুষকে হত্যা করার খবর পাওয়া গেছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে অভিযোগের তীর পরস্পরের দিকে ছুড়ে দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনের পর কেন এসব নিয়মিত সহিংসতার ঘটনা ঘটে, এ নিয়ে আজকে নির্বাচিত খবরে আছে আমি আব্দুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থশঙ্কর সাহা। স্বাগত আপনাকে নির্বাচিত খবরে। আহ, পশ্চিমবঙ্গের নির্বাচন হলো, ফলাফল ঘোষণা হলো এবং সেখানে বিজেপি বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। সরকার গঠন করতে যাচ্ছে তারা, এবং এর মধ্যে আসলে নির্বাচন পরবর্তী বেশ সহিংসতার ঘটনা ঘটছে, হামলার ঘটনা ঘটছে এবং পাল্টাপাল্টি হামলাটা যে একপাক্ষিক বিষয়টা তা না। ইতিমধ্যেই বিজেপি যেমন দাবি করেছে যে তাদের দুজন কর্মী সমর্থককে হত্যা করা হয়েছে, ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসও বলছে যে তাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে এবং সেটা বিরোধী, আসলে এই তীরটা যে সন্দেহের তীর কিংবা অভিযোগের তীর আসলে বিরোধী পক্ষের, অর্থাৎ পাল্টাপাল্টি অভিযোগ। এবং এর মধ্যে আরেকটি বড় ঘটনা ঘটেছে যে শুভেন্দু অধিকারী তার যে ঘনিষ্ঠ সহকারী তাকেও মানে গুলি করে হত্যার মতো ঘটনা ঘটেছে। তো এই যে নির্বাচন পরবর্তী যে সহিংসতা, পশ্চিমবঙ্গে প্রায় প্রতিটি নির্বাচনের পরপরই এরকম সহিংসতার ঘটনা আমরা দেখি এবং প্রতিশোধের যে অভিযোগ সেটি সামনে আসে। এটি কি আসলে মানে রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ হয়ে আছে, নাকি মানে স্থানীয় ক্ষমতা যে দখল এবং এই দখলের লড়াই, এটা এখানে মূল বিষয়? আলিফ, দেখুন, আমরা তো প্রতিবেশী দেশের মানুষ। আমাদের প্রতিবেশী একটি দেশ, তার একটি রাজ্য। আমরা পর্যবেক্ষণ করি, দেখি, সে বা মানুষের কথাবার্তা শুনি, সেখান থেকে আমরা যতটুকু মানে বুঝতে পারি সেটা হচ্ছে যে ভারতের অন্য রাজ্যগুলোর সঙ্গে যদি আপনি তুলনা করেন, আমি বোধ করি যে পশ্চিমবঙ্গের যারা বিশ্লেষক বা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করেন, তারাও হয়তো বা আমাদের সাথে দ্বিমত পোষণ করবেন না যে ভারতের অন্য রাজ্যগুলোর চাইতে পশ্চিমবঙ্গে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা অনেক বেশি হয়। হ্যাঁ, আমরা যে অর্থনীতিবিদ অমর্ত্য সেন একটা বই লিখেছিলেন, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। তো সেখানে ভারতের যে বহুত্ববাদী সংস্কৃতি, তার যে মানে বিতর্ক, জ্ঞান চর্চা ইত্যাদি, এবং তার বৌদ্ধিক সংস্কৃতি থেকে শুরু করে ভিন্ন ভিন্ন মতের প্রতি যে সহমর্মিতার কথা সেখানে বলা আছে। কিন্তু অমর্ত্য সেন কিন্তু সেই জায়গাটায় কখনো কলহপ্রিয় মানে ভারতীয়র কথা বলেননি। কিন্তু ঘটনাক্রমে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় পশ্চিমবঙ্গে মানে যে কোনো নির্বাচন, সেটা এখন স্থানীয় সরকার পরিষদের নির্বাচন হোক, তারা তো গ্রাম পঞ্চায়েত বলেন, আর পৌরসভাগুলো হোক বা বিধানসভার নির্বাচন হোক, সমস্ত নির্বাচনই ভয়ানক রকমের সহিংসতার ঘটনাগুলো ঘটে। এবার সেই জায়গাটা থেকে কিন্তু এবার একটা ব্যতিক্রম ধর্মী বিষয় ছিল। এবার আপনি জানেন যে নির্বাচন প্রচারের সময় সেখানে কিন্তু কোনো সহিংসতার খবর কিন্তু আমরা পাইনি, একটাও পাইনি, যেটা অবিশ্বাস্য ছিল। এবং তারই হয়তো একটা ফলশ্রুতি আমরা দেখেছি ভোটের বাক্সে, যে প্রচুর মানুষ, 93% ভোট, ভারতের ইতিহাসে প্রথম, পশ্চিমবঙ্গের ইতিহাসে তো অবশ্যই। তাহলে তো সেই যে অবস্থাটা ছিল, এবং সেখান থেকে ভাবা গিয়েছিল যে হয়তো নির্বাচন পরবর্তী সময়ে পরিস্থিতিটা এইরকমই থাকতে পারে। কিন্তু আমরা দেখলাম সেই ফলাফল ঘোষণার সময় থেকেই দুই দলের মধ্যে যে উত্তপ্ত কথাবার্তা, নির্বাচনে ধরেন, নির্বাচনে ক্ষেত্রে মানে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তারা তো তাদের নানা রকম রেটরিক থাকবে, সেগুলো থাকবেই। কিন্তু সেটা যে এইরকম মানে কি বলবো, সে তিক্ত অবস্থায় চলে গেল, সেটা আমরা দেখলাম নির্বাচনের ফলাফল ঘোষণার দিনই। আগে থেকেই ছিল, ফলাফল ঘোষণার দিন আরও বেড়ে গেল। সেখানে সদ্য বিদায়ী বলতে হবে মুখ্যমন্ত্রী, যদিও তিনি এখনও পদ ছাড়তে নারাজ, তো তিনি থেকে শুরু করে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব, তারাও কিন্তু নানা রকম কথাবার্তা বলে বেড়াতে লাগলেন। এবং এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের ঠিক পরের মুহূর্ত থেকেই কিন্তু নানা রকম গোলযোগ সৃষ্টি হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে যারা নির্বাচিত হলেন, তারা কেউ কেউ চেষ্টা করছেন যে পরিস্থিতিকে শান্ত স্থিতিশীল করার জন্য, কিন্তু তাদের ভেতরেও বিজেপিরও শীর্ষ নেতৃত্বের অনেকেই আছেন যারা এগুলোতে উস্কানি দিচ্ছেন। এমনকি তৃণমূলে যারা লোকজন আছেন তাদের মধ্যে ঘটনাগুলো ঘটছে। এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু মারাত্মক, যে যিনি কিনা ধরা হচ্ছে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী, তার পিএসকে হত্যা করা হলো। তো এটা আজকের যে প্রশ্নটা, আপনার প্রশ্নের সরাসরি উত্তরে যদি আসি, যে এটা যে বিস্তৃত হতে নিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ, চিরাচরিত মানে সন্ত্রাসের সংস্কৃতি থেকে নির্বাচন কেন্দ্রিক সংস্কৃতি, সেটা বোধহয় বেশি দিন আসলে সইতে পারেনি তারা, মানে এটা আবার ফিরে এসছে আর কি নির্বাচনের পরে।
আচ্ছা, তৃণমূল কংগ্রেসের যে জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মঙ্গলবার সন্ধ্যায় একটি অভিযোগ করেছেন। সেখানে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের প্রায় 300 থেকে 400টি দলীয় কার্যালয় আক্রমণ করা হয়েছে এবং তার যেটা দাবি যে তৃণমূলের 150 প্রার্থীর বাড়িতেও বিজেপি সমর্থকেরা হামলা চালিয়েছে এবং যে ক্লাবগুলো তৃণমূলের দলীয় কার্যালয়, সামাজিক কল্যাণ ক্লাব, সেগুলো বিজেপি এটা আমি কি আমি ধরেন এগুলো কোনো জাস্টিফিকেশনের বিষয় না যে তারা করেছে জন্য এরাও করবে, বরং শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, এমনকি শুভেন্দু বলেছেন যে ওরা যা করেছে আমরা তা করব না, কিন্তু বাস্তবে তো আসলে তা দেখা যাচ্ছে না। আপনার যদি মনে থাকে যে 2011 সালে যখন সিপিএমকে হারিয়ে তৃণমূল ক্ষমতায় এলো, কি ভয়াবহ অবস্থা পুরো রাজ্য জুড়ে হয়েছিল আর কি। তো আমি সেটাই বললাম যে আসলে এটা হয়, মানে অন্য আপনি ভারতের আর কোনো রাজ্যে, এই যে ধরেন আরও কয়েকটা বিধানসভায় নির্বাচন হয়েছে তাই তো, আপনার অসমে হয়েছে, তামিলনাড়ুতে হয়েছে, কেরালায় হয়েছে, আপনি শুনেছেন এ ধরনের ঘটনা? কোথাও আপনি শুনবেন না, কিন্তু পশ্চিমবঙ্গে হয়। কেন হয়? এই যে শুভেন্দু চট্টোপাধ্যায় যেটা বলেছেন, যে আমার কাছে মনে হয় যে এটা আমার মানে সাধারণ ধারণা বা তাদের লোকজনের সাথে ওই অঞ্চলে যারা সংবাদকর্মী বলেন, বিশেষজ্ঞ বলেন, তারাও যেটা বলেন যে পশ্চিমবঙ্গে আসলে গত কয়েক দশক ধরে মানে অসম্ভব রকমের একটা বিনিয়োগহীন মানে রাজ্যে পরিণত হয়েছে। আপনি এই রকম এত কম বিনিয়োগ একটা রাজ্যে, এবং সেখানে চরম বেকারত্ব, সেখানে দুর্নীতি, এগুলো তো মানে বাসা বেঁধেছিল। এখন যখন আপনার রাজনীতি এই কাজগুলো করে, মানে রাজনীতি যখন আয়ের একটা উৎসে পরিণত হয়, যখন আপনার বিকল্প এবং সঠিক আয়ের জায়গা না থাকে, তখন কিন্তু এই জিনিসগুলো মাথাচাড়া দিয়ে ওঠে আর কি। হ্যাঁ, এই যে সন্ত্রাস নির্বাচন কারণ একটা নির্বাচনে মানুষ ভোট দিয়েছে, নির্বাচিত হবে, শপথ গ্রহণ করবে, ব্যাস হয়ে গেল। কিন্তু সেই জায়গায় এই যে জিনিসগুলো ঘটছে, এটা তো আসলে আর একটা আর্থসামাজিক দিক আছে, এবং সেটা আসলে আপনি যদি আজকে তৃণমূল কংগ্রেসের কথা বলেন যে তারা তাদের আসলে জনপ্রিয়তাটা মানে কোত্থেকে এলো, আমরা যে জানি যে সিঙ্গুর নন্দীগ্রামে যে একটা শিল্প স্থাপন করবে, শিল্পহীন একটা রাজ্যে শিল্প স্থাপনের কথা এসেছিল, সেই শিল্প স্থাপন দ্বারা এই যে নেতিবাচকতা দিয়ে একটা সরকার ক্ষমতায় এলো, এবং তারপরে পুরো 15 বছরে আপনি কোনো বড় শিল্প আপনি দেখতে পাবেন না। এমনকি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে তেলে ভাজাও একটা শিল্প, আপনি শুনেছেন নিশ্চয়ই তাই না? তো তার অবস্থা কি হতে পারে সেটা তো মানে বোধগম্য। তো আজকে এগুলো আসলে তার দীর্ঘ সময়ের এই যে এগুলোর মানে জমে থাকা হচ্ছে এক ধরনের এদের বহিঃপ্রবাহ। কিন্তু যেটা হলো যে বিজেপি নেতৃত্ব, আমার মনে হয়েছে যে তারা এগুলোতে খুব সঠিকভাবে, এবং কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের আগে যতটা পারফরমেন্স দেখিয়েছিল, সেটা নির্বাচন পরবর্তী সময় তারা দেখাতে পেরেছে বলে মনে হয় না। এই যে সহিংসতা, এই সহিংসতায় যে গ্রাম এবং পঞ্চায়েত কেন্দ্রিক যে রাজনীতি পশ্চিমবঙ্গে, মানে তার ভূমিকা কতটা, এবং এই যে স্থানীয় পর্যায়ে দলীয় নিয়ন্ত্রণ যে বিষয়টা, এই বিষয়টা কি এই যে এই সংঘাতকে আরো তীব্র করছে কি? নিঃসন্দেহে নিঃসন্দেহে এখন এখানে মাঠ পর্যায়ে যে দলাদলি সেটা অবিশ্বাস্য। যেটা কিন্তু আমি যে ঘটনাগুলোর কথা বললাম, যে সেখানে 35 বছর ধরে ধরেন সিপিএম ক্ষমতায় ছিল, তারপরে তারা 15 বছর ধরে দিল। এখানে যে অচলায়তনগুলো তৈরি হয়ে যায়, যে প্রতিষ্ঠানগুলো, সেটা ধরেন রাজ্যের বিচার ব্যবস্থা, রাজ্যের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সেগুলো কিন্তু কুক্ষিগত করে ফেলা হয় আর কি। সেটা সিপিএম আমলে যেমন ছিল, তৃণমূল আমলে এই অভিযোগগুলো এসছে। তারপরে হচ্ছে যে চাকরি প্রার্থী, আপনি জানেন যে এবার কিন্তু খুব বড় একটা ইস্যু ছিল যে শিক্ষকের মতো একটা পেশায় যেতে কোটি কোটি টাকায় সেখানে দুর্নীতি হয়েছে, এবং ছেলেমেয়েরা দিনের পর দিন ধর্ণা দিয়ে তারপরে অনশন করে তারা কিন্তু তাদের সে অধিকার, তাহলে পরিস্থিতিটা কোন দিকে গেছে? তো এটা কিন্তু সেই নির্লজ্জ দলাদলির ফসল। আমরা জানি না যে নতুন সরকার আসবে, তারা আসলে কি করবে, কিন্তু পশ্চিমবঙ্গে এই যে মানে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যে একটা ছেদ পড়ে যায়, হ্যাঁ, যখন যে সরকার থাকে তখন তারা মানে কুক্ষিগত করার চেষ্টা করে সমস্ত কিছু, তার আসলে একটা বহিঃপ্রকাশ এগুলো। এবং একই সঙ্গে একটা জিনিস বেশ লক্ষণীয়, এই যে ক্ষমতার পালা বদলে বরাবরই যেটা হয় যে সাধারণ কর্মী সমর্থক যারা আছে তারাই আক্রান্ত হচ্ছে। না, এটা তো সব দেশেই তাই হয়। আপনি ধরেন যে এই নেতারা তো নিঃসন্দেহে তারা ভালোই থাকেন, নেতাদের তো অসুবিধা হয় না, কিন্তু কর্মী হয় কি যে এগুলো যেমন ধরেন যে ওই কর্মী সমর্থকেরা কি হয় যে তার হয়তো গ্রামের তৃণমূলের কোনো নেতা তার সাথে কোনো ব্যক্তিগত সংঘাত ছিল, তার একটা জমি দখল করেছে, বা তার কোনো চাকরি নিয়ে ঝামেলা করেছে, টাকা নিয়ে দেয়নি, চাকরি দেওয়ার কথা বলে। এই যে ছোট্ট ছোট্ট সংঘাত, মানে ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, পাড়া ভিত্তিক যে মানে তৎপরতাগুলো, এগুলো পরবর্তীকালে বড় বড় আকার দেখা দেয়। তো
যে কথাটা অনেকে বলেন যে দুর্নীতিটা আসলে মাঠ পর্যায়ে চলে গেছিল ওই জায়গাটাতে, হ্যাঁ, এবং তাদের যে নেতাকর্মী, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মী, তারা মানুষকে মানে জ্বালাতন করার একেবারে মানে সর্বোচ্চ স্তরে চলে গেছিল, সেটা গেছে। আর একটা জিনিস আপনি খেয়াল করবেন, আমি অনেক জায়গায় এই ধরনের মানে মজার ভিডিও কিন্তু ছড়াচ্ছে এবং ঘটনা ঘটছেও এরকম, যে রাতারাতি কিন্তু অনেকে তৃণমূল ছিল এখন বিজেপি হয়ে গেছে। তো এরা কিন্তু ওই যে মানে বাঁশের চেয়ে কঞ্চি বড় বলে একটা কথা আছে না, তো তারা কিন্তু আবার একটু বেশি বিজেপি সাজার চেষ্টা করছে। এটাও একটা সমস্যা তৈরি করছে বলে আমার মনে হয়। এই যে শুভেন্দু অধিকারীর যে ঘনিষ্ঠ সহকারী, হুম তাকে হত্যা করা হলো হুম। গুলি করে, এটা কি আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি হচ্ছে এই ঘটনা কি আসলে বৃহত্তর কোনো অসহিষ্ণুতার ইঙ্গিত দিচ্ছে? থাকতে পারে আমাদের যারা এবং এবং একটু কলকাতায়। যোগ করি এক্ষেত্রে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও কিন্তু প্রশ্নবিদ্ধ। আপনি এটা মধ্যমগ্রামে এই ঘটনাটা ঘটেছে, সেখানে আমাদের প্রতিনিধি আছেন, আজকে সকাল থেকে অনেক একাধিক রিপোর্ট করেছেন। তো আমরা এবং যারা আমাদের ওখানকার যে প্রতিবেদনগুলো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছেন যে এটা সম্ভবত রাজনৈতিক, কিন্তু তিনি মন্তব্য করতে চান না, তিনি পুলিশের উপর এটা ছেড়ে দিয়েছেন। একটু আগে তাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন যে এটা মানে সুপরিকল্পিত একটা হত্যাকাণ্ড। তো আমরা কিন্তু এখনও নিশ্চিত নই, কারণ এটা খুব বড় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুনেছি আমরা, জানি না, নিশ্চিত না, যে তিনজনকে অন্তত গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারা কারা, তাদের পরিচয় কি ইত্যাদি এখনো জানা যায়নি। তো এখনই এই মন্তব্য যারা তারা যেহেতু তারাই সুনির্দিষ্টভাবে বলছেন না, আমাদের বলাটা আসলে সঙ্গত না। আপনি যেহেতু গ্রেপ্তার আটকের কথা বলেন, একটু যোগ করে নেই এখানে যে হ্যাঁ। এই এখন পর্যন্ত মানে ভোটের ফলাফল প্রকাশের পর থেকে এখন পর্যন্ত আহ, যেমন ওই যে বলছিলাম যে অগ্নিসংযোগ ভাঙচুরের যেমন ঘটনা ঘটছে, এবং একই প্রচুর সঙ্গে মামলা এইসব হয়েছে। ঘটনায় 433 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আমি কোট করছি, রাজ্য পুলিশের মহানির্দেশক যিনি সিদ্ধনাথ গুপ্তা, মানে তিনি এক প্রেস কনফারেন্সে সেটি বলেছেন, এবং এটা বলেছেন যে আরো 1100 জনকে প্রিভেন্টিভলি আটক করা হয়েছে, অর্থাৎ 433 গ্রেপ্তার এবং প্রিভেন্টিভলি আটক 1100 জন। সংখ্যাটা অনেক আসলে। আহ, এই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে সহিংসতা, এই এই ধরনের সহিংসতা থেকে বেরোনোর উপায় কি? না, দেখুন, এটা হচ্ছে যে আমরা আহ, তা এটা তো একদিনের বিষয় না, আমি একটু আগে উল্লেখ করেছি। তো সেই জায়গাটাতে যখন রাজনীতি খুব বেশি করে একটা বাণিজ্যের জায়গায় চলে যায়, রাজনীতির যখন দুর্বৃত্তায়ন হয়, তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে। রাজনীতি তো আসলে মানে আপনি বৈধ উপায়ে আপনি সরকার পরিবর্তন এবং সরকারে যাওয়ার একটা তৎপরতা আর কি, খুব বেশি মানে খুব, আমি যদি সিম্পলিফাই করি এটাকে একদমই সাধারণীকরণ করি, তো সেই জায়গাটাতে মানুষ যাকে পছন্দ করবে ভোট দেবে, আরেকজন যাকে পছন্দ করবে না সে চলে যাবে। এটাই তো হওয়ার কথা, মানে এটা মানে আদর্শিকভাবে এটাই হওয়ার কথা, কিন্তু সেটা হয় না। রাজনীতি এত লাভজনক একটা জায়গায় চলে গেছে, সেটা হয়তো পশ্চিমবঙ্গের জন্য অনেক জায়গার জন্যই হয়তো বা এই কথা খাটে। তো তার মধ্যে থেকে এই ধরনের পরিস্থিতি হওয়াটা খুব বেশি অস্বাভাবিক না। রাজনীতি যদি খুব গণতান্ত্রিক সঠিক উপায়ে মানে আবর্তিত হতো, এর গতি যদি ঠিক থাকতো, তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলোচনায় যোগ আপনাকে। দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক এমন নানা বিষয়ের উপর নির্বাচিত খবর নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।